কলকাতার মার্কুই স্কোয়ার চেনে না এমন মানুষ কলকাতায় প্রায় নেই। মেছুয়া বাজার স্ট্রিটের পাশের এই বড় স্কোয়ারটা এখন স্কুল কলেজের ছেলেপিলেদের খেলার জায়গা। তবে এখন আমি যেই সময়ের কথা বলতে যাচ্ছি, তখন এই জায়গার নাম ছিল দিঘির পাড়। একটা প্রকাণ্ড পুকুর ছিল এইখানে, খুব গভীর। সেটারই নাম ছিল দিঘি। আর সেটার উত্তর পশ্চিম অংশে ছিল একটা বড় অশ্বত্থ গাছ। পুকুরের জলের মধ্যে সেটার প্রতিবিম্ব পড়ত, আর বর্ষাকালে যখন বন্যা হতো তখন সেই অশ্বত্থ গাছের নিচের শাখাগুলো পর্যন্ত পুকুরের জলে ছাপিয়ে যেত। আপনারা হয়তো ভাবছেন, আজ হঠাৎ করে দিঘির পাড়, গভীর পুকুর আর অশ্বত্থ গাছ নিয়ে কেনই বা আমি এত বলছি, তাই না? তাহলে ব্যাপারটা বলি শুনুন। একদিন সকালে অফিসে বসে কাজ করছি, হঠাৎ করেই খবর পেলাম সেই দিঘির জলের মধ্যে একটা মানুষের মাথা দেখা গেছে। খবরটা পাওয়া মাত্রই সেই স্থানে পৌঁছালাম। একটু কাছাকাছি যেতেই দেখলাম দিঘির পাড়ের সেই অশ্বত্থ গাছের শিকড়ের কাছে একটা দীর্ঘকেশী মহিলার মাথা দেখা যাচ্ছে। মহিলার মুখমণ্ডল বেশ সুশ্রী, চুলটাও বেশ আকর্ষণীয়। হালকা হালকা বাদামি আভা আছে তার চুলে। প্রথমে মনে হয়েছিল ওই পাড়ার কোনো মহিলাই পুকুরে সুইসাইড করেছে, তাই ডোমকে বললাম মৃতদেহটা পাড়ে নিয়ে আসতে। কিন্তু যখন সে জলে নেমে সেটা তুলল, দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। সেখানে শুধু মহিলার মাথাটাই আছে, দেহ নেই। প্রায় পুঁছতে শুরু করেছে সেটা। এলাকার লোকেরা মাথাটা দেখে সেই মহিলাকে শনাক্ত করতে পারল না, তাই সেই মৃতদেহের পরিচয় জানার একটাই উপায় ঠিক করা হলো। কলকাতার আনাচে কানাচে খবর প্রচার করে দিলাম, ইতিমধ্যে কোনো দীর্ঘকেশী মহিলা নিরুদ্দেশ হয়েছে কিনা সেটা তাড়াতাড়ি থানায় জানাতে। আর পরিকল্পনা মতো ফলও পেলাম। পরের দিনই 5টা মহিলার নিরুদ্দেশ হওয়ার খবর পাওয়া গেল, কিন্তু মহিলাকে দেখার পর কেউই তাকে চিনতে পারল না। তার পরের দিন আরও বেশ কয়েকটা মিসিং রিপোর্ট এলো, কিন্তু এই দীর্ঘকেশী মহিলার কোনো পরিচয় পাওয়া গেল না। তবে হঠাৎ করেই এতগুলো মিসিং রিপোর্ট এসে পড়ায় আমাদের দপ্তরের অফিসাররা সেই মহিলাদের সন্ধানও করতে লাগলো। ওদিকে সেই মাথাটা আস্তে আস্তে আরো পচতে শুরু করেছে। আমাদের ফরেন্সিক বিভাগের ডাক্তাররা মাথাটা সংরক্ষণ করার চেষ্টা করলেও কতদিনই সেটাকে ঠিকঠাক রাখতে পারবে কিছুই বলা যাচ্ছে না। প্রায় 3 দিন পেরিয়ে যাওয়ার পর হঠাৎ খবর পেলাম সেই পুকুরে আবার কিছু একটা দেখা গেছে। খবরটা পাওয়া মাত্রই সেই স্থানে গিয়ে দেখলাম প্রায় 50 ফুট দূরে পুকুরের মাঝখানে একটা কিছু ভাসছে। তবে সেটা যে কি জিনিস সেটা অনুমান করতে পারলাম না। খানিকক্ষণের মধ্যেই আমাদের আশেপাশে সেই পাড়ার লোকেরা জমায়েত হতে শুরু করলো। আমি তাই তাদের উদ্দেশ্যে বললাম, বা আপনাদের মধ্যে কোনো সাহসী ব্যক্তি আছে যে সাঁতার কেটে গিয়ে দেখে আসতে পারবে জিনিসটা কি? আমার কথা শুনে একজন নিম্ন শ্রেণীর লোক ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলো। বাবু, আমি গিয়ে দেখে আসতে পারবো, যাব? তার কথা শুনে আমি তাকে অনুমতি দিলাম। সেও সাঁতার কেটে সেই দিকে যেতে লাগলো, কিন্তু সেটার কাছাকাছি যেতেই সে আবার ফিরে এলো। কি হলো, তুমি চলে এলে কেন? বাবু, আমি ওটার কাছাকাছি গেলাম, কিন্তু তখনই ওটাকে দেখে মনে হলো ওটা যেন আমাকে হাত বাড়িয়ে ধরতে আসছে। ওই দেখেই আমি ভয় পালিয়ে এলাম। এ তো ভারী মুশকিল হলো। জিনিসটা কি সেটা না জানা গেলে তো সমস্যা হবে। এই ভেবে আমার সাথে যে কনস্টেবল এসেছিল তাকে পাঠিয়ে দিলাম ডুবুরি আনতে।
প্রায় 2 ঘন্টা পরে ডুবুরি আসলে আমি তাদেরকে বললাম সেই জিনিসটা নিয়ে আসতে। তারাও সঙ্গে সঙ্গে পুকুরে ডুব দিল, আর প্রায় 5 মিনিট পরে তারা আবার জল থেকে উঠে এলো। কি হলো, জিনিসটা কি সেটা দেখতে পেলে? হ্যাঁ স্যার, একটা মৃতদেহ ভাসছে ওখানে, কিন্তু স্যার মনে হলো যেন কোনো ভারী জিনিস দিয়ে বাঁধা আছে। তবে আমরা সেটাকে কিছুটা এগিয়ে নিয়ে এসেছি, এখন জল ঘোলা হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না। আর একটু অপেক্ষা করুন, আমরা ওটাকে মাটিতে তুলে দেব। তাহলে এক কাজ করো, ওটা যে জিনিসের সাথে বাঁধা আছে সেটাকেও সাথে করে তুলে নিয়ে এসো। কয়েকটা মিনিট অপেক্ষা করে আবার তারা জলে নামলো, আর সাথে করে সেই মৃতদেহটা নিয়ে এলো। মহিলার মৃতদেহ, মাথা নেই। আগে আমরা যে মাথাটা পেয়েছিলাম এটা যে সেটারই বাকি দেহটা, সেটা বুঝতে অসুবিধা হলো না। তবে দেখলাম তার দেহের সাথে 3টে বড় কলসি বাঁধা আছে, আর মৃতদেহটা এমনভাবে পচেছে যে যেখানেই স্পর্শ করা হচ্ছে সেখান থেকেই মাংস খুলে গলে পড়ছে, আর একটা বিশ্রী দুর্গন্ধ গোটা জায়গাটা ভরে যাচ্ছে। আমরা যখন সেই মৃতদেহটা পর্যবেক্ষণ করছি তখন আমাদের এক সিনিয়র অফিসার এসে ব্যাপারটা দেখলেন। তার মতে যে দড়ি দিয়ে লাশটা বাঁধা হয়েছে সেটা নতুন, আর এই রকম দড়ি সব জায়গায় পাওয়া যায় না। তাই আমরা সেই দড়ির অনুসন্ধানে নিযুক্ত হলাম, কিন্তু সেই অনুসন্ধানে তেমন কোনো লাভ হলো না। 2-3 দিন বৃথা নষ্ট হলো। এখন এই কেসটার সমাধান করার একটাই উপায়, মৃতদেহটা যে কার সেটা খুঁজে বের করা। ক্যানিং স্ট্রিটের জায়গাটা কলকাতার মানুষদের কাছে অপরিচিত নয়। বাণিজ্যিক কাজের জন্য খুবই প্রসিদ্ধ এই জায়গা। এখানকারই একজন দোকানদারের সাথে আমার বিশেষ বন্ধুত্ব ছিল। কাজের ফাঁকে মনটাকে চাঙ্গা করার জন্য এখানে আসতাম, কয়েক ঘন্টা বসে গল্প করতাম আর ব্যবসার কাজ দেখতাম। মৃতদেহ পাওয়ার 3-4 দিন পর একদিন আমি আমার সেই বন্ধুর সাথে দেখা করতে গেলাম। বেলা প্রায় শেষ হয়ে এসেছে। দোকানের বাইরে একটা চেয়ারে বসে আমি রাস্তার লোকজন দেখছিলাম। এমন সময় হঠাৎ আমার দৃষ্টি পড়ল রাস্তার উল্টো দিকের একটা দোতলা বাড়ির ওপরে। এর আগে কখনো বাড়িটা সেভাবে দেখিনি, তবে আজকে আমার দৃষ্টি আকর্ষিত হওয়ার কারণ আছে। বাড়িটার ছাদে দুজন স্ত্রীলোক দাঁড়িয়ে, একজনের বয়স প্রায় 55 আর অপরজনের 17 কি 18। আর সব থেকে যেটা অবাক করার ব্যাপার সেটা হলো তাদের চুল। অবিকল সে মৃত মহিলার চুলের মতোই তাদের চুলের গঠন, তেমনই দীর্ঘ, তেমনই লালচে বাদামি রং। সেটা দেখা মাত্রই আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নারায়ণ, সামনের বাড়িটার ছাদে যে মহিলারা আছেন তাদের তুমি চেনো? দোকানের কাজ ছেড়ে নারায়ণ বাইরে বেরিয়ে এলো, তারপর সেদিকে তাকিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, চিনবো না কেন? ওনাদের বাড়ির নিচের তলাটা তো আমি ভাড়া নিয়েছি, আমার দোকানের মালপত্র ওখানেই রাখি। তাহলে তো তুমি নিশ্চয়ই তাদের পরিবারের সম্বন্ধে জানো? হ্যাঁ, বাড়ির মালিক ইহুদি, বয়স এই 65 হবে। বাড়ির ছাদে যে বয়স্ক মহিলাটি আছেন উনি হলেন ওই লোকটার স্ত্রী, আর তার পাশের জন হলো তাদের মেয়ে। বাড়ির আর কোনো সদস্য নেই? হ্যাঁ, আর একটা মেয়ে আছে, মাঝে মধ্যে আসে। কিন্তু তুমি এইসব জানতে চাইছো কেন বলো তো? কি ব্যাপার? আমি নারায়ণকে সব ব্যাপার খুলে বললাম। সব শুনে সে বলল, এ তো ভারী সমস্যার ব্যাপার। তুমি যেমন বর্ণনা দিলে সেটা শুনে আমারও মনে হচ্ছে ওই মৃতদেহ তাদের মেয়েরই হবে। ওই তো বাড়ির মালিক। দাঁড়াও, ওনাকে একবার তার মেয়ের কথা জিজ্ঞাসা করি।
দেখলাম একজন বৃদ্ধ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নারায়ণ তাকে হাঁক দিল। বাবু, ও বাবু, কোথায় যাচ্ছেন? বৃদ্ধ লোকটি নারায়ণের ডাক শুনে এদিকে এগিয়ে এলেন। এই একটু বড় মেয়ের বাড়ি যাচ্ছি বাবা। গত পরশু তার আসার কথা ছিল, কিন্তু আসেনি। হয়তো কোনো অসুখ বিসুখ হয়েছে, তাই একটু খোঁজ নিতে যাচ্ছি। তা তুমি তার খোঁজ করছো কেন বাবা? না না, তেমন কিছু নয়। আগের বার তিনি যখন এসেছিলেন তখন কিছু একটা আনতে দেওয়ার কথা আমাকে বলেছিলেন, কিন্তু কি আনতে দেবেন সেটা বলে যাননি। তারপরেও তো তিনি এলেন না। তাই আপনি যদি একবার গিয়ে জেনে আসতেন যে তিনি কি আনতে দিয়েছিলেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা বেশ, ঠিক আছে। এই বলে বৃদ্ধ চলে গেলেন, কিন্তু প্রায় 1 ঘন্টা পরেই তিনি আবার ফিরে এলেন। তার মুখে হতাশার ছাপ স্পষ্ট। কি হলো বাবু, তার খোঁজ পেলেন? না, সে বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? সেটাই তো বুঝতে পারছি না। বাড়ির দারোয়ান বলল প্রায় 10 দিন আগে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে তো সে আসেনি। তাহলে সে গেল কোথায়? এবার আমি জিজ্ঞাসা করলাম, তিনি কোথায় থাকতেন? কলুটোলায়। ওখানে থাকতেন কেন? ওখানকার একটা চামড়ার সওদাগরের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। তিনিই ওকে সেই জায়গায় একটা বাড়ি উপহার দেন। তার দেখাশোনার জন্য একজন মহিলা আর একজন দারোয়ান নিযুক্ত করে। সেই চামড়ার সওদাগর কি সেখানেই থাকতেন? না, তিনি থাকেন অন্য জায়গায়। তার বাড়িতে গেছিলেন? হ্যাঁ, গেছিলাম, কিন্তু সেও বাড়িতে নেই। 1 সপ্তাহ আগে কাজের সূত্রে কোথাও যেন গেছে। কিন্তু আপনি এসব জিজ্ঞাসা করছেন কেন? আমি প্রিয়নাথ মুখোপাধ্যায়, পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার। তারপর একটু ইতস্তত করে বললাম, আপনার মেয়ের সন্ধান হয়তো আমাদের কাছে আছে। সন্ধান আছে? কোথায় কোথায় আমার মেয়ে? আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। আপনি কি এখন আমার সাথে একটু থানায় যেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আমার মেয়ের খোঁজ পাওয়া গেলে অবশ্যই যাব। তাহলে আসুন, গাড়িতে উঠে পড়ুন। বৃদ্ধ লোকটিকে গাড়িতে উঠিয়ে আমি সোজা থানায় আসলাম। ডাক্তার যে ছিন্নমস্তা মেয়েটার মাথা সযত্নে রেখে দিয়েছিল, সেটার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। সেটা দেখা মাত্রই সে হাউমাউ করে কেঁদে উঠল। বুঝতে বাকি রইল না এটা তার বড় মেয়েরই মাথা। আমি আমার একজন সহকর্মী অফিসারকে বললাম তাকে শান্ত করিয়ে বয়ান লিখতে, আর আমি সেই মেয়েটার বাড়ি ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম কলুটোলার উদ্দেশ্যে। কলুটোলার যেই জায়গাটায় এসে পৌঁছালাম, সেটা দিঘিপাড় থেকে খুব বেশি দূরে নয়। মেয়েটার খুন যদি সেই বাড়িতে হয়ে থাকে, তাহলে তার মৃতদেহটা অনায়াসেই সেই দিঘিতে ফেলা যেতে পারে। মাঝরাতে করলে কেউ জানতেও পারবে না। কিন্তু এখন ব্যাপারটা হলো, তার খুন করল কে, আর কেনই বা করল? একটু পরেই সেই ঠিকানায় পৌঁছে সেই বাড়ির দারোয়ানের সাথে কথা বললাম, কিন্তু তেমন কোনো সূত্রই পাওয়া গেল না। তার বয়ান অনুযায়ী সেই মহিলা 1 রাত হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান, তারপর আর ফেরেননি। তার মালিকও কাজের সূত্রে অন্য কোনো রাজ্যে চলে গেছেন, কবে আসবেন সেটা সে জানে না। আমি যখন দারোয়ানের বয়ান নিচ্ছিলাম, তখন একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। বাড়ির ভেতর জানালার সামনে একজন মহিলা বারবার আসছেন, তবে
বেশিক্ষণ দাঁড়াচ্ছেন না। সে যেন দারোয়ানের নজর এড়িয়ে আমাকে ডাকছেন। আমিও তাই বাড়ির ভেতর প্রবেশ করলাম। দারোয়ানও আমার সাথেই আসছিল, কিন্তু আমি তাকে বাধা দিলাম। বাড়িতে প্রবেশ করতেই সেই মহিলা আমাকে ইশারা করে একটা ঘরে নিয়ে গেলেন। ঘরে প্রবেশ করে আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, তার আগেই তিনি আমার সামনে হাত জোড়ো করে বলে উঠলেন, আমাকে বাঁচান সাহেব, আমাকে বাঁচান, নয়তো ওরা দিদিমণির মতো আমাকেও মেরে ফেলবে। মেরে ফেলবে? কারা মেরে ফেলবে? মালিক আর ওনার দলের লোকেরা। আমি একটু অবাক হলাম। মানে? দারোয়ান যে বলল সে অন্য রাজ্যে গেছে। না সাহেব, তিনি এখানেই আছেন, আমি তার ঠিকানা জানি। দারোয়ান ওনারই লোক। আপনি একটু শান্ত হন, কিছু হবে না আপনার। আপনি পুরো ব্যাপারটা প্রথম থেকে বলুন। আমি মহিলাটিকে শান্ত করলাম। একটু স্বাভাবিক হতেই তিনি বলতে লাগলেন, এই বাড়িতে যে দিদিমণি থাকতেন, আমি তার দেখাশোনা করতাম। মালিক প্রতি সপ্তাহে একদিন করে আসতেন দিদিমণির সাথে দেখা করতে, কিন্তু এক সপ্তাহে তিনি এলেন না। তাই সন্ধে নাগাদ দিদিমণি আমাকে নিয়ে মালিকের বাড়িতে গেলেন। কিন্তু বাড়ির ভিতরে ঢোকার আগে আমরা শুনতে পেলাম বাড়িতে তারা যেন চেঁচামেচি করছে। তাই আমরা জানলার পাশে দাঁড়িয়ে ওনাদের কথাবার্তা শুনতে লাগলাম। কিন্তু ওনাদের কথাবার্তা শুনে আমাদের শরীরে একটা শিহরণ খেলে গেল। শুনলাম তারা দিদিমণি আর আমাকে পাচার করে দেওয়ার কথা বলছে। চামড়ার ব্যবসা করার আড়ালে তারা নারী পাচার করার ব্যবসা করে। কথাটা শোনা মাত্রই আমরা তাড়াহুড়ো করে এখানে চলে এলাম। দিদিমণি জিনিসপত্র গোছাতে লাগলো বাড়ি ফেরার জন্য। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে মালিক তার বন্ধুদের সাথে এখানে চলে আসেন। সেই দেখে আমি বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে থানার উদ্দেশ্যে দৌড় দিই। কিন্তু মাঝ রাস্তায় ওই দারোয়ান আমাকে পাকড়াও করে আবার বাড়িতে নিয়ে আসে। ততক্ষণে এখানে কি হয় আমি জানি না। সেদিন থেকে আমি এখানেই আটকে আছি। আপনি কি জানেন আপনার মালিক এখন কোথায় আছে? হ্যাঁ জানি। ওনারা যখন গাধা পেটার কথা বলছিলেন, তখন ওনাদের গুপ্ত আড্ডার ঠিকানাটা আমি শুনতে পাই। আমাকে এখন যা বললেন সেটা আদালতে বলতে পারবেন? হ্যাঁ সাহেব, পারবো। ঠিক আছে, এখন আপনি আমার সাথে আসুন। আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। এই বলে আমরা থানার উদ্দেশ্যে বেরোলাম। দারোয়ান তখনও বাইরে দাঁড়িয়েছিল। তাকে হাত পড়া পরিয়ে সাথে নিয়ে এলাম। থানায় পৌঁছে সেই গুপ্ত আড্ডার ঠিকানা পাওয়ার সাথে সাথেই কয়েকজন পুলিশ কর্মীদের নিয়ে হানা দিলাম সেই জায়গায়। বাড়ির মালিক আর তার বন্ধুরা ধরা পড়ল। তাদের আদালতেও নিয়ে যাওয়া হলো, কিন্তু দুঃখের বিষয়, আইন তাদের কোনো শাস্তিই দিতে পারল না। ওদের টাকার জোর আছে। মিথ্যে সাক্ষী জোগাড় করে তারা নিষ্কৃতি লাভ করল। তারপরেও আমরা তাদের উপর নজর রেখেছিলাম। হ্যাঁ, কিন্তু কোনো লাভই হলো না। কোনো লাভই হলো না।